ব্যাপার জনি, সোজা কথা বললাম, বোঝা গেল না? আই লাভ ইউ প্রীতি। তোমার মাথা খারাপ হয়ে গেছে। কতবার বলেছি আমি তোমাকে ভালোবাসি না? লিখে দেবো? আজকে ভালোবাসো না কোনো ব্যাপার না, কিন্তু একদিন নিশ্চয়ই করবে। সেদিনটার জন্য আমি অপেক্ষা করব। পাগল নাকি তুমি? হ্যাঁ প্রীতি, আমি তোমার প্রেমে পুরো পাগল হয়ে গেছি। এবারে ছাদে উঠলে ওখান থেকে বললো প্রীতি আই লাভ ইউ। আচ্ছা লিখেছে না? প্রীতি আমার সোনা, আমি তোমার আর তুমি আমার। তুমি আমার লেলা আর আমি তোমার মজনু। আমি শুধু তোমার, শুধু তোমার, তোমার জনি। প্রীতি, এখন এটাই বাকি রয়ে গেছে যে তোর প্রেমিক কলেজের ছাদে উঠে সবার সামনে হিরোদের মতো গান গাইবে। বছরের প্রীতি খুবই রেগে ছিল। তারই কলেজে জনি গড তাকে সবসময় বিরক্ত করত। সে সবসময় তার পিছু পিছু ধাওয়া করত। এক রকমের হ্যারাসমেন্টই ছিল যা প্রীতি সহ্য করছিল, কিন্তু সে কাউকে কোনো অভিযোগ করেনি, না কলেজে না পুলিশে। সে চুপচাপ জনিকে সহ্য করছিল, নিজের রাগকে সংযত রেখে। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, কেমন আছেন আপনি? একদম ঠিক আছে, আপনি ভালো তো? হ্যাঁ হ্যাঁ। হ্যালো। নমস্কার, আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই, আপনি কি বলছেন? আসলে আমি আপনার এক স্টুডেন্টের বাবা। আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। আচ্ছা কি দরকার সেটা বলুন না। আসলে আমার ছেলের জন্য টিউশনের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চাই। আগামীকাল কি দেখা করতে পারি? কাল নয়, কাল তো আমি বৃন্দমপুরের বাড়িতে যাচ্ছি, 3 দিন বাদে ফিরে আসবো, তখন কথা বলবো। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি আপনার সঙ্গে 3 দিন পরই না হয় দেখা করব। ও বাড়ি যাচ্ছে, চল দেখা করি।
বলছে বৃন্দমপুরের রাস্তাতে আছি, কাল দুর্গা রোডে দুজন আমাকে গুলি করে চলে গেছে। অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স প্লিজ। উনি বেঁচে আছেন, এখনো নিঃশ্বাস পড়ছে। হ্যালো, আমি 108 এমার্জেন্সি সার্ভিস থেকে রাকেশ কথা বলছি। শুনুন, আমরা কালদুর্গা রোডে একজন আহত ব্যক্তিকে পেয়েছি, ওনার গুলি লেগেছে। আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওনাকে নিয়ে আসছি। হ্যাঁ, ধরো ধরো, ওনাকে ধরো। স্যার, স্যার এই মোবাইলটা পেয়েছি। দেখে নাও অ্যাম্বুলেন্স ডাকার আগে কোন নম্বরে ফোন করা হয়েছে। হয়তো কোনো আত্মীয়কে করে থাকতে পারে। স্যার, এই দেখুন স্যার, নাম গিরিধর, দেরাদুনের রাজবীর হাই স্কুলের টিচার। স্যার, ডায়ালিস্ট একজনের নাম পেয়েছি, কি বিদ্যা নাম। বিদ্যা দেবী? দেখো তো ফোন করে কে এনি। ইয়েস স্যার। হ্যাঁ, কত দূর এলে? বিদ্যা দেবী, আমি সাব ইন্সপেক্টর কেশব উপাধ্যায় বলছি। পুলিশ ইন্সপেক্টর? কিন্তু এই ফোনটা তো আমার স্বামীর। ও কোথায়? ওনাকে দেরাদুনের সিভিল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। হসপিটাল? কেন? কি হয়েছে ওর? আসলে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনি তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে যান, আমরা ওখানেই দেখা করব। বৌদি, পুলিশ কি তোমাকে কিছু বললো? এই অ্যাক্সিডেন্ট হলো কি করে? কিচ্ছু বলেনি, শুধু বলল যে হসপিটাল চলে আসুন। জেঠিমা, তুমি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ জেঠিমা, তুমি একদম টেনশন করো না। আমরা বডি থেকে বুলেটগুলো বার করে দিয়েছি, কিন্তু একটা বুলেট নার্ভে লাগার জন্য উনি কোমায় চলে গিয়েছেন। উনি কিছু বলেছেন কে গুলি চালিয়েছে? না, এখানকার স্টাফেরা তো কিছুই বলতে পারলো না। অ্যাকচুয়ালি ওনাকে যখন নিয়ে আসা হলো তখন উনি অজ্ঞান ছিলেন। হ্যাঁ, অ্যাম্বুলেন্স অ্যাটেন্ডেন্ট রাকেশ ওনার সঙ্গে কথা বলেছিল। হ্যাঁ স্যার, ফোনটা আমি ধরেছিলাম। উনি কি বলেছিলেন? স্যার, উনি শুধু এইটুকুই বলেছিলেন যে কেউ ওনাকে গুলি করেছে। কে গুলি করেছে? স্যার, এটা তো উনি বলেননি, কিন্তু উনি এটা বলেছিলেন যে মোটরসাইকেলে করে দুজন লোক এসেছিল। দুজন আমাকে গুলি করে চলে গেছে। কিছু তো উনি বলেছেন যে কারা ছিল। ব্যাস স্যার, উনি এইটুকু বলেই ফোনটা কেটে দিয়েছিলেন। আর যখন আমরা ওখানে পৌঁছাই, উনি অজ্ঞান অবস্থায় ছিলেন। দুজন হামলাকারী ছাড়া গিরিধর বাবু কোথায়? আমি ওনার ছোট ভাই বিনায়ক, ওনার স্ত্রী বিদ্যা। আমার স্বামী কোথায়? উনি আইসিইউতে আছেন, এখন কোমাতে। কি হয়েছে ওর? উনি এখন কোমাতে আছেন, গুলিটা বার করা হয়েছে। গুলি লেগেছে? এমন অবস্থা কি করে হলো আমার দাদার?
গুলি স্যার, আমার দাদার এমন অবস্থা কি করে হলো স্যার? ফোন করে আমার বৌদিকে বলা হয়েছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এখন শুনছি গুলি লেগেছে। হ্যাঁ ঠিকই, গুলি লেগেছে, কিন্তু আমরা ইচ্ছে করে বলেছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে, না হলে আপনারা বেশি চিন্তা করতেন। আমরা এখনো আপনার দাদার সাথে কথা বলিনি, উনি নিজে ফোন করে অ্যাম্বুলেন্স ডেকেছিলেন। কে গুলি মেরেছে ওকে? কেন? এটা জানার জন্যই আমরা আপনার চেষ্টা করছি, হয়তো আপনি আমাকে সাহায্য করতে পারেন। উনি বাড়ি ফিরছিলেন তাই তো? হ্যাঁ, স্কুলের 3 দিনের ছুটি ছিল ওর। ছুটি পেলেই ও বাড়িতে চলে আসে। দুজন বাইক আরোহী ওনার উপর হামলা চালায়। ওনার কি কোনোভাবে প্রাণের ঝুঁকি ছিল? আমার দাদা একজন টিচার, কারুর সাথে ওনার কি করে শত্রুতা থাকতে পারে? এটা জানবার জন্যই তো আমরা চেষ্টা করছি। কোনো হুমকি বা কিছু? আপনাদের মধ্যে কেউ কিছু বলতে পারবেন? এই দুজন আপনার দাদার মেয়ে? না স্যার, এরা দুজন আমারই মেয়ে, প্রীতি আর নূতন। দাদার ছেলে ইংল্যান্ডে থাকে, আমি ওকে খবর দিয়ে দিয়েছি। আপনার হাজবেন্ড যখন বাড়িতে ফিরছিলেন তখন কাল দুর্গা রোডের ওপর দুজন বাইক আরোহী হামলা করে। ওটা পাহাড়ি এলাকা, ঘন ট্রাফিকও ছিল না, তার মানে পুরো প্ল্যান করে ব্যাপারটাকে ঘটানো হয়েছে, এটা নিশ্চিত। আর এই আক্রমণের কোনো না কোনো কারণ তো থাকবেই। আমার স্বামী খুব সাদাসিধে, স্কুল টিচার উনি, 30 বছর ধরে। ওকে কেউ কেন মারবে? পুলিশের মনে একটা প্রশ্নই ঘুরে ফিরে আসছিল যে একজন সাধারণ টিচারকে কেউ কেন এত নিষ্ঠুরভাবে গুলি করবে। এই কেসের তদন্ত পুলিশকে একের পর এক কানাগলির দিকে নিয়ে যাচ্ছিল, না কোনো সূত্র সামনে আসছিল, না কোনো উদ্দেশ্য। গিরিধরবাবু খুব ভালো টিচার, বহু বছর ধরে আমাদের সঙ্গে কাজ করছে। তাহলে কি এমন কারণ থাকতে পারে যে ওনার উপর আক্রমণ হলো? যারা আক্রমণ করেছিল তারা পরিষ্কার জানতো উনি কখন আর কোথা দিয়ে বাড়ি ফিরবেন। সত্যি বলতে কি আমি এসবের কিছুই বুঝতে পারছি না। কেউ কেন একজন সাদাসিধে টিচারকে এভাবে মারতে যাবে? হতে পারে আপনাদের স্কুলে কিছু হয়েছে, অথবা জুনিয়র কলেজে। দেখুন, এখানে প্রচুর স্টুডেন্ট পড়ে, কিন্তু কোন স্টুডেন্টের এমন কি শত্রুতা থাকতে পারে যে ও নিজের টিচারকে খুন পর্যন্ত করে ফেলতে পারে? আমার তো ভেবেই ভীষণ ভয় লাগছে। মা, আমি আর নূতন এখন বাড়ি চলে যাই? হ্যাঁ, সাবধানে যাস। আর হ্যাঁ, পৌঁছেই ফোন করিস একটা। স্যার, 444765898 শুধু এই নম্বরটাই বন্ধ বলছে, আর এই নম্বরটা থেকে ওনাকে কাল সন্ধ্যাবেলা ফোন করা হয়। স্যার, 444765898 এই নাম্বার থেকে গতকাল বিকেলে ওনাকে ফোন করা হয়েছিল, কিন্তু ফোনটা এখন বন্ধ আর ডিসকানেক্টেড বলছে। বাড়ির লোককে জিজ্ঞাসা করো, হতে পারে ওনারা জানেন এই নাম্বারটা কার। আর এটাও হয়তো ওনারা বলতে পারবেন যে কাল বিকেলে ওনাকে কে ফোন করেছিল। এটাও হতে পারে গিরিধারী বাবু হয়তো কাউকে বলেছিলেন যে উনি বাড়ি ফিরছেন। এই নাম্বারটা তো আমাদের চেনাশোনা কারণ নয়। এই নম্বরটা 444765898 এখনো বন্ধ করা রয়েছে, কিন্তু এই নম্বরটার সঙ্গে উনি গতকাল সন্ধ্যাবেলা বেশ খানিক্ষণ কথা বলেছেন। দিদি, জেঠু তোমাকে কখনো বলেছিল ওনার প্রাণের ঝুঁকি আছে? না, আমাকে তো এই ব্যাপারে কিছুই বলেননি। স্যার, এই নাম্বারটা 444765898 বৃন্দামপুরাম মার্কেটে আমাদের রিটেলারের কাছ থেকে ললিত নামে কি একটা কিনেছিল। আমার এই নাম্বারের কল রেকর্ডস চাই, কার কার সাথে কথা হয়েছিল, সকলের নাম, ঠিকানা, নাম্বার, সবকিছু। হ্যাঁ স্যার, কিন্তু এই নাম্বার থেকে আপনি কিচ্ছু পাবেন না, কারণ স্যার এই সিম কার্ড থেকে মাত্র একবার কল করা হয়েছিল কোনো গিরিধর নামের এক ব্যক্তিকে। এটা খুব পরিষ্কার যে এই কলটার সঙ্গে এই কেসটার সম্পর্ক আছে। এই কলটা তারই ছিল যে গিরিধারী বাবুকে গুলি করে তার প্রাণ নিতে চেষ্টা করেছিল। হ্যালো, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। কাল তো আমি বৃন্দামপুরের বাড়িতে যাচ্ছি, 3 দিন বাদে ফিরে আসবো। আর আমার বিশ্বাস যে এই নাম আর অ্যাড্রেস পুরোটাই ভুল।
ডান দিকটা নাও তো। হ্যাঁ স্যার, এই নাম্বারের জন্য দেওয়া নাম ঠিকানা সব ভুয়ো। এই নামে কোনো লোকই নেই। হ্যাঁ স্যার, আর ওই ডিলারের কিচ্ছু মনে নেই এই সিম কার্ড কে কিনেছিল। মানেটা পরিষ্কার, এই ফোন কলের সঙ্গে এই কেসের পুরোপুরি সম্পর্ক রয়েছে। একটা কাজ করো, এই ফোনটার IMEI এর খবর নাও। হতে পারে এই ফোনটার মধ্যে অন্য কোনো সিম ভরা হয়েছে। ওকে স্যার। নির্মলা, আমাকে অফিসে যেতে হবে, জরুরি কিছু কাজ আছে। লাঞ্চের পরেই হসপিটালে আসতে পারবো। তুমি বৌদির সাথে চলে যেও। ঠিক আছে, আমি চলে যাব, তুমি কোনো টেনশন করো না। আর হ্যাঁ, প্রীতির সঙ্গে কথা বলো। ও যদি চায় ওকেও হসপিটালে নিয়ে যেও। যদি না চায় তো বলে দিও বাড়ির বাইরে যেন বেশিক্ষণ না থাকে। আমি ওকে বলে দেবো। দিদি, আজকে তুমি যখন বাথরুমে ছিলে না, বাবা তোমার ফোন আবার চেক করেছে। আমার উপর কেউ একটুও ভরসা করতে পারে না। কোনো ব্যাপার ট্যাপার ছিল নাকি? মানে কোনো ঝামেলা ঝঞ্ঝাট? এখানে কারো কোনো চক্কর ছিল না। আরে ভাই, সামনাসামনি কেউ এসব ব্যাপার করে নাকি? হতে পারে কোনো ড্রাগসের ব্যাপার। এখানে এত স্টুডেন্ট রয়েছে, কিছু না কিছু তো হতেই পারে। অথবা অন্য কোনো টিচারের সঙ্গে। বুঝতে পারছো তো কি বলছি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। শোনো, এখানকার প্রিন্সিপাল স্যার না খুব স্ট্রিক্ট, আর গিরিধর বাবু না খুব রাগী লোক কিন্তু। আরে ভাই, কোনো না কোনো ব্যাপার তো থাকবেই। কিছু কাজের কথা শুনি না। শোনো, ঠিক মতো তো আমিও জানি না, কিন্তু হ্যাঁ, কিছু উড়ো খবর তো আমার কাছেও এসেছে। সেটাই শুনি। এই সিমটা যে ফোনে ইউজ হয়েছিল তার IMEI নাম্বার হলো 7GHI7675H8987। এর আগে স্যার এই ফোনটা 2 মাস আগে অপারেট করা হয়েছিল। 2 মাস আগে? ওকে, তখন নাম্বারটা কি ছিল আর কার নামে ছিল? স্যার মহেশ্বরীর নামে ছিল, বৃন্দামপুর। আর ওর অ্যাড্রেস? হ্যাঁ স্যার আছে, লিখুন। কবে থেকে? এই ধরো 8 মাস আগে, আর 2 মাস ছিলাম। কিন্তু কেন? সেটা তো আমি জানি না, কিন্তু প্রীতির কোনো ব্যাপার আছে। মানে ঠিক কিরকম ব্যাপার? তুমি কোনো পুলিশের লোক নাকি? দেখুন ম্যাডাম, আমি পুলিশের জন্য কাজ করি। আসলে গিরিধর বাবুকে কেউ একটা গুলি করেছে, আর পুলিশ অপরাধীকে খুঁজছে। আপনি প্রতিবেশী, আপনি যদি কিছু জেনে থাকেন তাহলে সেটা পুলিশকে জানিয়ে সাহায্য করুন। আমি তো জানি যে প্রীতি কলেজে খুব একটা ভালো স্টুডেন্ট নয়। ওর বাড়ির লোকেরাও ওর জন্য খুব চিন্তা করতো। আর তুমি তো নিশ্চয়ই জানো ওর বাবা গিরিধরের ছোট ভাই। আচ্ছা, আপনি বলতে পারবেন যে প্রীতি কোন কলেজে পড়ে? স্যার, মহেশ্বরীর অ্যাড্রেস পাওয়া গেছে, বাড়িতেই আছে। উঠিয়ে নিয়ে এসো, ওর থেকে কোনো সূত্র নিশ্চয়ই পাওয়া যাবে। ইয়েস স্যার। প্রীতি, সব কিছু ঠিকঠাক চলছে? সব ঠিক আছে তো? মনে তো হয় আগের থেকে অনেকটা শান্ত হয়ে গেছে। সেরকম কিছু আর দেখতে পাচ্ছি না, কিন্তু ও আর পড়াশোনা করতে চাইছে না। বৌদি, আমাদেরও দাদার জন্য খুব চিন্তা হচ্ছে। কিছুতেই বুঝতে পারছি না এই মানুষটাকে কে মারতে চাইতে পারে। আরে স্যার, আমি গিরধর বিস্তের নাম পর্যন্ত শুনিনি। আমি সত্যি কথা বলছি। আপনি কার ব্যাপারে কথা বলছেন আমি জানি না। হ্যাঁ চল, থানায় চল, 4টে ডান্ডা মারবো তো গিরিধর কি সব কিছু বলে দিবি। কানা গলির মধ্যে ঘুরতে থাকা এই কেসের একটাই আশার আলো ছিল সেই ফোন কল
যেটা হামলার আগের সন্ধ্যায় গিরিধরের কাছে এসেছিল। একদিকে পুলিশ সেই অপরিচিত ফোন কলের তদন্ত শুরু করেছিল। এরকম মনে হচ্ছিল যে এই ফোন কলটা গিরিধরের উপর হামলার একটা গুরুত্বপূর্ণ সূত্র হবে, আর অন্যদিকে ব্যক্তিগত শত্রুতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। নমস্কার স্যার। পঙ্কজ, এদিকে। স্যার কিছু খবর তো পেয়েছি, তবে জানি না কতটা কাজে লাগবে। বল। এই যে প্রীতি মেয়েটা, গিরিধরের ভাইজি, ওনার ছোট ভাই বিনায়কের মেয়ে, এই 6 মাসের মতো গিরিধরের কাছেই থাকতো। প্রীতি, এই মেয়েটির মধ্যে একটা অস্বাভাবিকতা হসপিটালেও দেখেছি। স্যার, ভগবানের দিব্যি খেয়ে বলছি, আমি জানি না গিরিধরকে। বৃন্দাবনপুরা ছোট শহর আমি মানছি, কিন্তু স্যার এত ছোটও নয় যে যেখানে সবাই সবাইকে চিনবে। তোর ফোন থেকে, যার IMEI নাম্বার 7GHI 7675 H8987, সেখানে আরেকটা সিম ভরে গিরিধর বাবুর ওপর হামলা হওয়ার একদিন আগে ফোন করা হয়েছিল, আর যার নাম্বার ছিল 4447658898, যেটা শুধুমাত্র একটা কল করার জন্য কেনা হয়েছিল, ভুয়ো নাম আর ভুয়ো ঠিকানা দিয়ে। আর ওই ফোনে 2 মাস আগে তোর নাম্বার ছিল 44563244। এখনো কিছুই মনে পড়ছে না? চল তুই ভাবতে থাক, ভাবতে থাক, না হলে তোর ভাবনা আমরা ভাবতে শুরু করে দেব। ভেবে নে এবার নতুন কি মিথ্যে কথা বলবি, কারণ কিছুক্ষণের মধ্যে তুই আর ভাবনা চিন্তা করার মতো অবস্থায় থাকবি না। স্যার, আমি সবকিছু বুঝতে পেরে গেছি। গুড, তো এবার আমায় বোঝা। স্যার, মার্কেটে আমার একটা মোবাইল রিপেয়ারিং এর দোকান আছে, সুরি মোবাইলস। 2 মাস আগে আমার দোকানে চুরি হয়েছিল। ওখানে 9টা মোবাইল চুরি হয়ে গেছিল, ওর মধ্যে একটা আমারও ছিল। এটা ওই মোবাইলটাই হবে স্যার। খুব তাড়াতাড়ি খুব ভালো একটা গল্প বানিয়ে ফেললি। আমি কোনো গল্প বানাচ্ছি না স্যার। আপনি যদি চান মার্কেটে যে থানাটা আছে ওখানে জিজ্ঞেস করতে পারেন। ওখানে আমি পুলিশ কমপ্লেনও করেছিলাম, আর পুলিশ এসে আমার দোকানে খানা তল্লাশিও করে গেছিল। আমি সত্যি বলছি স্যার। স্যার, প্রীতি 2 বছর আগেই কলেজ ছেড়ে দেয়। পড়াশোনায় ওর মন ছিল না, সেই নিয়ে বাবা মা খুব চিন্তিত ছিল, আর তাই কিছুদিনের জন্য ওকে জেঠুর কাছেই রাখা হয়। স্যার, শুনেছি যে মেয়েটা খুব জেদি, একগুঁয়ে টাইপের, কারোর কথাই শোনে না। কিন্তু এই ঘটনা থেকে তোর কি মনে হচ্ছে? স্যার, সোজাসুজি কোনো কানেকশন তো নেই, কিন্তু খোঁজ নিয়ে জানতে পারলাম যে ওর কলেজে একটা ছেলে পড়তো, জনি গর্গ। স্যার, এই ছেলেটা কলেজে খুব ফেমাস ছিল, প্রীতির পেছনে পড়েছিল ছেলেটা, সর্বক্ষণ ওর সঙ্গে সঙ্গে থাকতো, ওকে বিয়ে করতে চাইতো, আর সবার সামনে একটা ঘোষণাও করেছিল যে ও প্রীতির লাভার। জনি গর্গ, এটা 2 বছর আগের কথা। হ্যাঁ। জনি গর্গ এখন হয়তো ফিরে এসেছে। সেটা তো ঠিক জানি না স্যার, কিন্তু প্রীতি জনির ব্যাপারে খুব চিন্তায় ছিল। কানেকশনটা ঠিক জানি না স্যার, কিন্তু আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। ছেলেটা মেয়েটার পেছনে পড়েছিল, মেয়েটাকে জেঠুর বাড়ি পাঠানো হলো। এখন স্যার, এটাও তো হতে পারে যে ঝিকে মেরে বউকে শেখানো হলো। প্রীতির জেঠুর উপরে এই হামলাটা কি প্রীতির কাছে পৌঁছানোর জন্যই করা হয়েছিল? কিন্তু কেউ এরকম কেন করবে সেই প্রশ্নের উত্তরটাও পাওয়া যাচ্ছিল না। মোবাইল ফোনের সূত্র ধরে এগোনোর চেষ্টা তো করা হয়েছিল, কিন্তু সেখানেও কোনো সূত্র হাতে আসবে বলে মনে হচ্ছিল না। আগে হ্যাঁ কেশব বাবু, সুরি মোবাইলসে চুরি হয়েছিল আর আমরা তার একটা কমপ্লেন পাই, আর আমাদের কাছে ক্রাইম সাইটের ফটোও আছে। অপরাধী ধরা পড়েছে? এখনো তো পাইনি, কিন্তু তদন্ত চলছে। থ্যাংক ইউ স্যার। গিরিধারের কেসে যে মহেশের নাম এসেছে না, ও ইনোসেন্ট। ও ঠিক বলছে, ওর মোবাইল শপে সত্যি চুরি হয়েছিল। মহেশের দোকান থেকে ফোনটা এই কারণে চুরি করা হয়েছিল যে তার মধ্যে সিম ঢুকিয়ে গিরিধারী বাবুকে যাতে ফোন করা যায়। এই কাজ কোনো বুদ্ধিমান লোকের মনে হচ্ছে স্যার। অনেক দিন ধরে প্ল্যান করে তারপর অ্যাটাকটা করেছে। কিন্তু একটা ব্যাপার মাথায় ঢুকছে না, একজন সাধারণ টিচারের উপর হামলা করার জন্য এত বড় প্ল্যান। এরকম একজন টিচার যার সঙ্গে কারো ঝগড়া নেই, কারো সঙ্গে শত্রুতা নেই, তাহলে ওনার উপর হামলা করার কি কারণ হতে পারে? আমার তো এই কেসটায় একটা দিকেই নজর যাচ্ছে, গিরিধারী বাবুর ভাইজি প্রীতি আর ওই ছেলেটি জনি, যে 2 বছর আগে ওকে বিরক্ত করছিল। হতে পারে স্যার এই কেসের সাথে ব্যাপারটা যুক্ত। আমি জানি না জনি কোথায়, তাছাড়া ওর ওপর আমার কোনোদিনই কোনো ইন্টারেস্ট ছিল না। ওই ছেলেটি তোমাকে এত বিরক্ত করছিল, কিন্তু তুমি কখনো নালিশ করনি কেন? কি হতো নালিশ করে? কেই বা শুনতো আমার কথা? স্যার, আমি ওকে ইগনোর করতাম। কলেজ ছাড়বার পরও তোমাকে বিরক্ত করতো না। প্রীতি, তোমার জেঠু এই মুহূর্তে হসপিটালে কোমাতে আছে।
ওনার অবস্থা ভালো নয়, যে কোনো সময় প্রাণ যেতে পারে। তাই তোমার যদি কোনো সূত্র মাথায় থাকে বা কোনো কিছু জানা থাকে যে এই হামলা কারা করতে পারে, প্লিজ আমাকে বলে দাও। এতে হামলাকারী পর্যন্ত পৌঁছতে আমাদের সুবিধা হবে। স্যার আমি যদি কিছু জানতাম তাহলে আমি নিজে থেকে এসে আপনাকে বলতাম। জেঠু হন উনি আমার। আর আমি তো এটা বুঝতে পারছি না যে যে জেঠুর এই কেসটাতে কি করে বারবার জনির নাম উঠে আসছে। থ্যাংক ইউ। এই জনিটা কে? আমার কলেজে পড়তো বাবা, আমার পেছনে পড়েছিল। তাহলে তুই আগে আমাদের এর ব্যাপারে বলিসনি কেন? কি বলতাম মা? যদি আমি তোমাদের ওর সম্পর্কে বলেও দিতাম তাহলেও তো তোমরা আমারই দোষ দেখতে। অদ্ভুত কথা বলছিস। আমরা সবাই যাকে নিয়ে চিন্তায় আছি তাকে অন্য কেউ একজন চিন্তা ফেলে দিচ্ছিল। আমাদের বলার কোনো দরকার ছিল না। আমাদের সমস্ত চিন্তার কারণ তো তুই ছিলি, আর তুই ওই সমস্ত চিন্তা থেকে বেরিয়ে আসার রাস্তা নিজেই খুঁজে বার করছিস। তুমি তো এটাই আমার ব্যাপারে ভাবো, তাই না? আর আমি কি বা করতাম? যদি আমি আমার প্রবলেম নিয়ে তোমার কাছে আসতাম তখন আমাকে এটাই শুনতে হতো যে ওই প্রবলেমের কারণটা তো আমি। কি ব্যাপার প্রীতি? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমার থেকে দূরে না গিয়ে বরং নিজেই আমার কাছে আসছো। আজকে তো আমি খুশিতে পাগল হয়ে যাব। দেখলে তুমি আমাকে ভালোবেসে ফেললে না? তুমি বুঝলে তো আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি নিজে থেকে চলে এলে না আমার কাছে। দিদি এরা জনির ব্যাপারে কি করে জানলো? আমি জানি না নূতন, যে এরা সবাই জনির ব্যাপারে ঠিক কী জানেন। আর এটাই ভালো হবে যে এই সব কিছু এরকমই চলুক। আমরা দুজন জনির ব্যাপারে কিচ্ছু জানি না। এত কিছুর পরেও আমি জনির ব্যাপারে কিছুই জানতাম না। প্রীতি আমাদের ভরসা কবে করেছে যে আমাদেরকে সব কথা বলবে? আমাদের কি ভুল হয়েছিল বলতে পারো? যে আমরা আমাদের মেয়েকে কিছু বোঝাতে পারিনি, যে রাস্তায়ও চলতে শুরু করেছিল, সেখানে দুঃখ ছাড়া আর কিছুই নেই। এমনটা হতে পারে যে কথাটা আমাদের কাছে ভুল ওর কাছে সেটাই ঠিক। ডাক্তারবাবু, আর কতদিন লাগবে ওর সুস্থ হতে? কবে ঠিক হয়ে যাবে ও? দেখুন, আমি এখন কিছুই বলতে পারবো না। ট্রিটমেন্ট চলছে কিন্তু উনি কোনো রেসপন্ডই করছেন না। আমি পুরোপুরি চেষ্টা করব। এক্সকিউজ মি। একমাত্র গিরিধারী বাবুই বলতে পারেন যে ওই দিন বিকেলে কে ফোন করেছিল আর ওই হামলাকারী সন্দেহভাজনটি কে। কিন্তু উনি কোনো কিছু বলার মতো অবস্থায় নেই। স্যার গুলি মেরেছে, তার মানে বন্দুক ইউজ করেছে। আনারি কারুর কাজ হোক বা হার্ডকোর ক্রিমিনাল, কিন্তু আক্রমণটা হয়েছে খুব প্ল্যানফুল। জনি গর্গ, আমাদের এই জনি গর্গ পর্যন্ত পৌঁছতে হবে। এখন এই কেসটাকে ওই এগিয়ে নিয়ে যাবে। আমি ওর অ্যাড্রেস বের করছি স্যার। জনির বাড়ি কি এটাই? আপনি জনিকে পাওয়া গেছে? পাওয়া গেছে মানে কোথায় চলে গেছে জানি না স্যার। 2 বছর আগে একদিন হঠাৎ বাড়ি থেকে চলে যায়।
মা আমি আসছি। এই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? কোথাও বাইরে যাচ্ছিস? হ্যাঁ মা। কোথায়? আর কবে ফিরে আসবি? মা এসব প্রশ্ন এখন আর করো না প্লিজ। কখন আসবো তা জানি না, কিন্তু ঠিক টাইম মতো বাড়ি ফিরে আসবো। ওকে বাই। আমার সাথে ওর দেখা পর্যন্ত হয়নি, শুধু ওর মায়ের সঙ্গে দেখা করে তারপর চলে যায়। ও আপনাকেও কিছু বলেনি যে ও কোথায় যাচ্ছে? মানে না, না বলেই চলে গেছে সাহেব। আপনার ছেলে 2 বছরের উপর নিখোঁজ, আপনি ওকে খোঁজার চেষ্টা করেননি? কোনো পুলিশ স্টেশনে কোনো মিসিং কমপ্লেন্ট লেখাননি? আমি ওকে অনেক খুঁজেছি, মিসিং কমপ্লেনও লিখিয়েছি, কিন্তু পুলিশ ওই জনিকে খুঁজে বার করতে পারেনি। ওনারা বলেছেন যে হয়তো নিজের ইচ্ছেতেই কোথাও চলে গেছে। ওর ফোনের লাস্ট লোকেশন তো আপনার বাড়ি, আর বাড়ি থেকে যাওয়ার আগে ও ফোনটা সুইচ অফ করেছে। কিন্তু স্যার 2 সপ্তাহ হয়ে গেল, ও এখনো বাড়ি ফিরে আসেনি। আমার তো মনে হচ্ছে ও বাড়ি ফিরতেই চায় না। ওর মনে আসলে কি চলছিল? কিছু বলেছিল? কিচ্ছু বলেনি, ব্যাস বাই বললো আর চলে গেল। মনে হচ্ছে ও কিছু একটা পরিকল্পনা করছিল। আমরা ওকে খুঁজতে থাকবো, কিন্তু এই ধরনের কেসে যেখানে কেউ নিজের ইচ্ছে বাড়ি ছেড়ে যায়, তাকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। আমরা সারা বাড়িটা খুঁজেছি, জনির ফোন ওর ঘরেই ছিল। হয়তো সত্যি আমাদের ছেড়ে চলে গেছে। ব্যাস প্রতিদিন নিজের কাছে এই প্রশ্নটাই করি, কেন? আমরা ওকে কি এমন কষ্ট দিয়েছি যে ও আমাদের ছেড়ে চলে গেল? কিন্তু এর কোনো উত্তর পাইনি সাহেব। 2 বছরের পুরনো কেস ছিল, আমরা গত বছরই বন্ধ করেছি। আমরা খুব খুঁজেছিলাম জনিকে, অনেক পুলিশ স্টেশনে ফটোও পাঠিয়েছিলাম, কিন্তু কোনো খবর পাইনি। মনে হয় ও নিজের ইচ্ছেতেই বাড়ি ছেড়ে গেছিল। হয়তো ও মনে মনে কিছু একটা প্ল্যান করেছিল যেটা আর কেউ জানতো না। এই প্রীতি মনে হচ্ছে কিছু লুকোচ্ছে। স্যার আমার মনে হয় না প্রীতি কিছু লুকোচ্ছে বা মিথ্যে বলছে। ওই ছেলেটাকে ঘৃণা করত। ছেলেটা যদি ওকে বিরক্ত করত, জ্বালাতন করত, তাহলে ও ওকে বাঁচানোর চেষ্টা কেন করবে? অজিত, পুলিশ এখনো কিছু বুঝতে পারছে না, ওরা এখনো কোনো প্রমাণ খুঁজে পায়নি। প্রীতির জন্যই সবকিছু। হোক না হোক এই কেসের সঙ্গে জনি গর্গের সম্পর্ক আছেই। আর এই প্রীতি ওর জেঠুকে হত্যা করার চেষ্টা করার জন্য সরাসরি যুক্ত আছে। হতে পারে গিরিধরবাবু এমন কিছু জেনে গেছিলেন যে ওনার উপর আক্রমণকারীদের বিপদ হতে পারত, এমন কিছু যা উনি আটকাতে চেয়েছিলেন। এদিকে প্রীতি কলেজ ছাড়ছে আর ওদিকে জনি গর্গ উধাও হয়ে যাচ্ছে। স্যার আমার তো এই ব্যাপারেও ডাউট আছে। প্রীতিকে পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য জেঠুর বাড়ি পাঠানো হয়েছিল, এর বাইরেও অন্য কোনো কারণ থাকতে পারে। হতে পারে, হতে পারে এই প্রীতির জীবনে এমন কেউ এসে গিয়েছিল যাকে ও ভালোবেসে ফেলেছিল, আর ওর বাড়ির লোকেদের সেটা পছন্দ ছিল না। আর সেই সন্দেহ দূর করার জন্য ওরা প্রীতিকে ওর জেঠুর কাছে পাঠিয়ে দিয়েছিল। আর এটাও সত্যি হতে পারে যে, মানে বিষয়টা হলো যে গিরিধারীবাবু ওই ব্যাপারটা খুব ভালো করে জানতেন। অনেক কিছু লুকিয়ে আছে কেসে, অনেক রকমের প্রশ্ন। কেউ তো আছেই যার কাছে এই সমস্ত প্রশ্নের উত্তর আছে। আমি ওখানে থাকবো না বাবা,
এভাবে আমার স্বাধীনতা কেড়ে নিও না। যে স্বাধীনতা আমি তোকে দিয়ে রেখেছিলাম এখন তো তারই মূল্য দিচ্ছি। তুই নিজেকে নষ্ট করে ফেলবি, বুঝতে পারছিস না? আমার 21 বছর বয়স বাবা, আমি ভালো মন্দটা বুঝি। আমার উপর একটু তো ভরসা করো। তোকে ভরসা করার ফল আমি দেখে নিয়েছি, একবার নয় অনেকবার। তাই আমি ঝামেলার পাহাড় মাথায় নিয়ে চলেছি। আমার ঝামেলা আমার মাথাতেই থাকতে দাও না বাবা, আমি সলভ করে নেব, নিজের রাস্তা দেখে নেব। বুঝতে পারছি না কি এমন জেনে ফেলেছিল দাদা, যা আমরা কিছুই জানি না। কেসের রহস্য আরো গভীর হয়ে যাচ্ছিল। জনি কোথায় ছিল, আর এই অজিত কে ছিল যে সেদিন বিকেলে গিরিধরকে ফোন করেছিল, যে তাকে গুলি করেছিল, যার ফলে গিরিধর কোমায় চলে যায়? অজিত আর জনির মধ্যে কি কোনো কানেকশন ছিল? যদি ছিল তাহলে কি ছিল? প্রীতি আর অজিতের মধ্যে কি ছিল? প্রীতি কি এই হামলাটার বিষয়ে কোনো কিছু জানতো? এখন কি সে পুলিশের ভয়ে কিছু লুকোচ্ছিল? প্রীতিকে গিরিধরের কাছে কেন থাকতে পাঠানো হয়েছিল? গিরিধর কোনো কিছুই বলার মতো পরিস্থিতিতে ছিলেন না যা থেকে এটা জানা যেতে পারে যে তার উপর হামলা কে করেছিল আর কেন। এই কেসটার সমাধান হওয়ার আগে এরকম অনেক রহস্য ছিল যেগুলো সামনে আসা বাকি ছিল। এমন অনেক রহস্যের জট এখনো খোলা বাকি আছে। এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা দেব এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে আগামী দিন আগামী পর্বে। মনে রাখবেন, ক্রাইম পেট্রোল সতর্কের নতুন আর অরিজিনাল এপিসোড এবার থেকে আপনি দেখতে পাবেন প্রত্যেক শুক্রবার, শনিবার আর রবিবারে রাত 11টায়। আপনাদের সাথে আবার দেখা হবে আগামী দিন আগামী পর্বে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। মনে রাখবেন, সঠিক সময় সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।